এসএসসি জিডি এক্সাম 2026-27কে লক্ষ্য রেখে আমরা ইম্পর্ট্যান্ট জিকে কোশ্চেনের প্র্যাকটিস সেট শুরু করেছি, যার আজকে সেট নাম্বার 11। তো অলরেডি সেট 10টা কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে। যারা প্রিভিয়াস সেটগুলো দেখোনি, তোমাদের জন্য একটা প্লেলিস্ট আমি অলরেডি করে দিয়েছি চ্যানেলে, সেখান থেকে অবশ্যই সেটগুলো কিন্তু তোমরা দেখে নেবে। কোনোরূপ কোনো অসুবিধা বা কিছু হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে। শুরু করছি আজকের সেট নাম্বার 11। তো আজকের প্রথম কোশ্চেন রয়েছে, অবশ্যই তোমরা নিজেরা প্রথমে কোশ্চেনগুলোর নিজেরাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে, দেন অবশ্যই অ্যান্সারটা দেখে নেবে এখান থেকে। তো অশোকের ধম্ম বা শান্তিনীতি এর মূল বৈশিষ্ট্যের মধ্যে নিচের কোনটি অন্তর্ভুক্ত ছিল না? তো এখানে 4টা অপশন রয়েছে, কোনটা সেই ধম্মের অন্তর্ভুক্ত ছিল না? রাজনৈতিক একীকরণ, ধর্মীয় সহনশীলতা, অহিংসা, ব্রহ্মচর্য। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো আমরা দেখে নেব সঠিক উত্তর। তো এখানকার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ব্রহ্মচর্য। সম্রাট অশোকের ধম্ম বা শান্তির নীতিতে রাজনৈতিক একীকরণ, ধর্মনিরপেক্ষতা, অহিংসার কথা কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে, কিন্তু ব্রহ্মচর্য বলে কিন্তু কোনো বিষয় কিন্তু উল্লেখ ছিল না। খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা, ঠিক আছে? তার সঙ্গে এই যে এক্সট্রা ফ্যাক্টগুলো, মানে একীকরণ, ধর্মনিরপেক্ষতা, অহিংসা, এই বিষয়গুলো কিন্তু ছিল, বাট ব্রহ্মচর্য ছিল না। মনে রাখবে এই বিষয়গুলো, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট, 1919 সালের কোন আইনের মাধ্যমে রাজনৈতিক বন্দীদের বিনা বিচারে 2 বছর পর্যন্ত আটক রাখার ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছিল? যেখানে অপশনে রয়েছে দাসত্ব বিলোপ আইন, রাওলাট অ্যাক্ট, ফৌজদারি উপজাতি আইন, চুক্তি আইন। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রাওলাট অ্যাক্ট। এই অ্যাক্টে কিন্তু কালো আইনও বলা হয়, ঠিক আছে? যেমন হচ্ছে রাওলাট অ্যাক্ট অনুযায়ী পুলিশ যে কোনো ব্যক্তিকে বিনা অ্যাপিল বা বিনা উকিলে গ্রেপ্তার করতে পারত। পাঞ্জাবের অমৃতসরে রাজনৈতিক কার্যকলাপ দমন করতে কিন্তু এটা লাগু হয়েছিল। এটাকে কিন্তু কালা কানুন বা ব্ল্যাক অ্যাক্টও বলেছেন মহাত্মা গান্ধী। ওকে, এগুলো কিন্তু অবশ্যই জেনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও। নেক্সট, ভারতীয় জাতীয় কংগ্রেসের তৃতীয় অধিবেশন, যেটা মাদ্রাজে হয়েছিল 1887 সালে, কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? মানে কে সভাপতিত্ব করেছিলেন? তো এখানে অপশনে রয়েছে জর্জ ইউল, তারপর হচ্ছে কেটি তিলং, বদরুদ্দিন তোয়াবজি, ফিরোজ শাহ মেহতা। সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু বদরুদ্দিন তোয়াবজি। কংগ্রেসের তৃতীয় অধিবেশন, যেটা 1887 সালে হয়, মাদ্রাজে অনুষ্ঠিত হয়, বদরুদ্দিন তোয়াবজি এর সভাপতিত্ব করেন এবং তিনি প্রথম কংগ্রেসের কিন্তু মুসলিম সভাপতি ছিলেন, ঠিক আছে? অবশ্যই জেনে রাখবে, কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল 1885 সালে। আশা করছি জেনেছো তোমরা এগুলো, এই বিষয়গুলো তোমাদের জানা রয়েছে। প্রথম অধিবেশন যদি দেখো, সেটা কিন্তু বোম্বেতে হয়েছিল। প্রথম অধিবেশনে যদি সভাপতিত্ব করেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন উমেশচন্দ্র ব্যানার্জি। তো আমি কংগ্রেস নিয়ে কিন্তু একটা ডিটেল ভিডিও তোমাদের কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসতে চলেছি, সেটা অবশ্যই দেখবি, খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকটা তোমাদের জন্য। কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন হচ্ছে জর্জ উইল, যিনি 1888 সালে, ঠিক আছে, মানে একদম বলা যায় চতুর্থ অধিবেশন, এর পরের অধিবেশনই, কারণ এটা 87 অ্যান্ড 88 সালেই কিন্তু সভাপতিত্ব করছেন এই জর্জ উইল। তো এটাও মনে রাখবে, চতুর্থ অধিবেশনে যিনি সভাপতিত্ব করেন তার নাম হচ্ছে জর্জ উইল, এবং তিনি কিন্তু কংগ্রেসের প্রথম সভাপতি। এবং এছাড়াও মনে রাখবে, প্রথম মহিলা সভাপতি যদি বলা হয় কংগ্রেসের, তো তিনি হচ্ছেন অ্যানি বেসান্ট। কিন্তু ইনি কিন্তু ভারতীয় ছিলেন না, নামটাও বুঝতে পারছো, অ্যানি বেসান্ট। এবং প্রথম ভারতীয় যদি বলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে কিন্তু সরোজিনী নাইডু, যেটা হচ্ছে 1925 সালে, যদ্দূর মনে পড়ছে কানপুর সেশনে, আই থিঙ্ক, একদম সেখানে হয়তো তিনি হয়েছিলেন। এটা এক্সাক্ট আমার মনে পড়ছে না, আমি এটা নিয়ে একটা তোমাদের ডিটেল ভিডিও কিন্তু দেবো কংগ্রেস নিয়ে, ঠিক আছে? নেক্সট, কোন সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে ভারতের দেশীয় রাজাদের প্রিভি পার্স বা পেনশন ও বিশেষ অধিকার, যেটাকে বলা হচ্ছে, বাতিল করা হয়? 25তম সংশোধনী, 26তম সংশোধনী যেটা 1971 ছিল, 27তম সংশোধনী, 28তম সংশোধনী। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 26তম সংশোধনী, যেটা হচ্ছে 1971 সালে মাধ্যমে কিন্তু এই যে প্রিভি পার্স, সেটা কিন্তু বাতিল করা হয়।
26তম সংশোধনীর মাধ্যমে রাজ পরিবারের সদস্যদের দেওয়া প্রিভি পার্স বা বিশেষ পেনশন বাতিল করে দেওয়া হয়। স্থির হয় যে ব্যক্তিগত সম্পত্তির জন্য সরকার আর পেনশন দেবেন না। এখান থেকে তোমরা আরও একটা পয়েন্ট এখানে মনে রাখতে পারো যে 27তম সংবিধান সংশোধনের মাধ্যমে মিজোরামকে কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু মর্যাদা দেওয়া হয়েছিল। পয়েন্টগুলো অবশ্যই তোমরা এখান থেকে একটু জেনে রাখবে। নেক্সট, ভারতের সংবিধানের কোন অংশে নির্বাচন কমিশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে? তো বিভিন্ন পার্টস এখানে দেওয়া রয়েছে, যেমন হচ্ছে পার্ট নাম্বার 11, পার্ট নাম্বার 12, পার্ট নাম্বার 15, পার্ট নাম্বার 18। তো এখানে সঠিক উত্তর কোনটা হবে? তো পার্ট 15তে কিন্তু খুব বিস্তারিতভাবে নির্বাচন কমিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যেখানে আর্টিকেল যদি দেখো 324 থেকে 329 নম্বর অনুচ্ছেদে ভারতের নির্বাচন কমিশন সম্পর্কিত বিধান ও ক্ষমতার বিষয়ে কিন্তু ডিটেলসে বলা হয়েছে। তো এখানে টিপস যেখানে রয়েছে না, টিপসে দেখবে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। যেমন হচ্ছে 1950 সালের 25শে জানুয়ারি নির্বাচন কমিশন প্রতিষ্ঠিত হয়। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন হচ্ছে সুকুমার সেন, তিনি একজন কিন্তু বাঙালি ছিলেন। এই বিষয়গুলো তোমরা মনে রাখবে খুব ভালোভাবে। নেক্সট কোশ্চেন রয়েছে ধারা 352 এর অধীনে ভারতের প্রথমবারের মতো জাতীয় জরুরি ঘোষণা বা যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি করে কবে ঘোষণা করা হয়? প্রথম ন্যাশনাল এমার্জেন্সি কত সালে করা হয় সেটাই জানতে চেয়েছি। এখানে অপশনে রয়েছে 1962 সালে, 71 সালে, 1975, 1999। কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে 1962 সালে। কেন করা হয় সেটা একটু দেখো, সেটা তোমরা দেখতে পাবে এখানে। যেমন হচ্ছে ভারতে এ পর্যন্ত মোট 3বার জাতীয় জরুরি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে প্রথমটি কিন্তু ছিল হচ্ছে এই 1962 সালের এই যে এমার্জেন্সি, যেখানে কিন্তু চীনের সাথে কিন্তু ভারতের যুদ্ধ হয় এই সময়টাতে। তো এটা অবশ্যই মাথায় রাখবে। দ্বিতীয়টি হয়েছিল 1971 সালে, কার সাথে? ভারত এবং পাকিস্তানের সঙ্গে। তৃতীয়টি হয়েছিল কিন্তু আমাদের অভ্যন্তরীণ কিন্তু সমস্যার জন্য, আমাদের দেশের বেশ কিছু সমস্যার জন্যই কিন্তু তৃতীয়টি জারি হয়, যেটা 1975 সালে। ঠিক আছে। নেক্সট, তিব্বতে কোন নদীকে সিঙ্গি খাম্বান বা সিংহের মুখ বলা হয়? যেখানে অপশনে রয়েছে ব্রহ্মপুত্র, কোশি, শতদ্রু, সিন্ধু। তো কোনটিকে বলা হয় সিঙ্গি খাম্বান বা সিংহের মুখ? তো এটা হয়ে যাবে কিন্তু সিন্ধু নদকেই বলা হয় কিন্তু তিব্বতের সিঙ্গি খাম্বান বা সিংহের মুখ। ওকে। সিন্ধু নদ দরদিস্তান অঞ্চলের চিলস এর কাছ থেকে উৎপন্ন হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। তিব্বত অঞ্চলে এই প্রাচীন নদীটি সিঙ্গি খাব্বান নামে পরিচিত। এছাড়াও এখান থেকে এক্সাম টিপস বলে বিষয় রয়েছে, এগুলো একটু দেখে রাখবে। যেমন হচ্ছে কোশি নদী নেপাল ও বিহারের দুঃখ বলা হয়, কোশিকে তোমরা জানোই, বিহারের দুঃখ বলা হয়, নেপালেরও বলা হয়। ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশে দিহং এবং বাংলাদেশে জামুন নামে পরিচিত। দিহং হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে বলা হয় ব্রহ্মপুত্র নদকে, এবং বাংলাদেশে সেই নদটাকেই বলা হচ্ছে কিন্তু যমুনা। ঠিক আছে, এটা জামুন হয়েছে যমুনা হবে, অন্তঃজ হবে। ঠিক আছে, এখানে অন্তঃজ। নেক্সট, এশিয়ার দীর্ঘতম নদী সেটা হচ্ছে ইয়াংজি, তোমরা জানোই ইয়াংজি। এর মোহনায় নিচের কোন বিখ্যাত শহরটি অবস্থিত? যেখানে অপশনে রয়েছে বেইজিং, আর রয়েছে সাংহাং, তারপরে রয়েছে হচ্ছে টোকিও, সিওল। তো এখানে সঠিক উত্তর কোনটি হবে? এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু সাংহাই, যেটা কোথায় রয়েছে? যেটা কিন্তু চায়নায় রয়েছে। চীনের বিখ্যাত ও অন্যতম প্রধান অর্থনৈতিক শহর সাংহাই এই নদীর মোহনায় অবস্থিত। নদীটির সম্পূর্ণ নাম হচ্ছে ইয়াংজি কিয়াং। এছাড়া এখান থেকে দেখে রাখবে এটি এশিয়া ও চীনের দীর্ঘতম নদী এবং মোট দৈর্ঘ্য হচ্ছে 6300 কিলোমিটার। এই ইয়াংজি নদীর এটি কিন্তু এশিয়ার দীর্ঘতম নদী। ঠিক আছে। নেক্সট, 1976 সালে ভারতীয় জাতীয় কৃষি কমিশন বা সামাজিক বনসৃজনকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেছিলেন? এই যে ভারতীয় কৃষি কমিশন, 2টি ভাগে ভাগ করেছেন, না 3টি, না 4টি, না 5টি? কোনটি হবে এখানে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে
3টি ভাগে কিন্তু তারা ভাগ করেছেন। 1976 সালে ভারতীয় কৃষি কমিশন সামাজিক বনসৃজনকে টোটাল 3টি ভাগে ভাগ করেন। পরিবেশ এবং গ্রাম উন্নয়নের উদ্দেশ্যে 1976 সালে সামাজিক বনসৃজনকে 3টি প্রধান ভাগে ভাগ করা হয়, যার মধ্যে ছিল শহরি বনসৃজন, গ্রামীণ বনসৃজন এবং কৃষি বনসৃজন। এই বনসৃজনের মূল উদ্দেশ্য আসলে কি? উদ্দেশ্য হচ্ছে পতিত জমিতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সমাজের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা ঘটানো। মানে এই যে বিভিন্ন পতিত জমিতে রয়েছে সেগুলোতে গাছ লাগিয়ে একটা পরিবেশের যে ভারসাম্য সেটা রক্ষা করা, এবং অবশ্যই এখানে অর্থনৈতিক উন্নয়নও হবে গাছ লাগালে। তো সেই বিষয়টা কিন্তু করা এই সামাজিক বনসৃজনের মাধ্যমে। নেক্সট কোশ্চেন রয়েছে ফিজিক্স থেকে, যেখানে বলা হচ্ছে প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় সাদা আলো বিভিন্ন রঙের উপাদানে কিন্তু বিভক্ত হয়ে যায়। তো প্রিজমের মধ্য দিয়ে যদি সাদা আলোকে তোমরা দাও তাহলে দেখবে যে বিভিন্ন ধরনের আলোয় কিন্তু বিভক্ত হয়ে যাবে। টোটাল 7টা আলোয় কিন্তু বিভক্ত হয়ে যাবে, 7টা বর্ণে। ঠিক আছে? তো এই যে ঘটনা, এই ঘটনাটাকে কি বলা হচ্ছে? প্রতিসরণ বলা হয়, প্রতিফলন বলা হয়, না বিক্ষেপণ বলা হয়, না বর্ণ বিচ্ছুরণ বলা হয়? তো এখানে সঠিক উত্তর কোনটা হয়ে যাবে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বর্ণ বিচ্ছুরণ। কারণ এখানে আলোগুলো কিন্তু কি হয়ে যায়? ডিসপারশন বা বর্ণ বিচ্ছুরণ হয়ে যায়। মানে এই যে আলোটা দেখতে পাচ্ছ এখানে, এটা একটা প্রিজম। ঠিক আছে? ছবিতে এখানে খুব ভালোভাবে বুঝতে পারবে, এই হচ্ছে একটা প্রিজম। এখানে যখন সাদা আলোটা পাঠানো হচ্ছে, দেখো বিভিন্ন আলোতে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? এখানে জানতেও চাওয়া হয় যে অনেক সময় যে কোন আলোর মানে সব থেকে কম বিচ্যুতি হয়। দেখো রেড মানে লালটার কিন্তু বিচ্যুতি কম হয়েছে, এবং এই যে বেগুনি বা ভায়োলেট, এটা কিন্তু বিচ্ছুরণ সব থেকে বেশি হয়েছে। তো এটাও কিন্তু জানতে চাওয়া হয় তোমাদের, যে প্রিজমের মধ্য দিয়ে যখন আলো যায়, তো সাদা আলো বিচ্ছুরণের ক্ষেত্রে, বর্ণ বিচ্ছুরণের ক্ষেত্রে বা ডিসপারশনের ক্ষেত্রে কোন আলোর বিচ্ছুরণ সব থেকে কম হয়, মানে কম বাঁকে, তো সেটা হচ্ছে রেড। আর সব থেকে বেশি মানে বেঁকে যায় সেটা হচ্ছে দেখবে ভায়োলেট, বা যেটা হচ্ছে বলতে পারো বেগুনি। সাদা আলো যখন প্রিজমের মধ্য দিয়ে প্রিজমের মাধ্যমের উপর পড়ে তখন তা 7টি আলোতে বিভক্ত হয়। আলোর এই ধর্মকেই আলোর বিচ্ছুরণ বলা হয়। তো এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে, এই কোশ্চেনগুলো। তো আজকে এই সমস্ত কোশ্চেনগুলোই ছিল। আশা করছি সেশনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং প্রত্যেককে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।